অস্ট্রেলিয়া কি তাহলে ইংল্যান্ডের প্যাস বল কালচারকে কি এক্সপোজ করে দিল? না, আপনাকে যদি আমি বলি যে একটা 5 দিনের টেস্ট ম্যাচ, সেটা জাস্ট 2 দিনে শেষ হয়ে গেছে, তাও আবার ওটা অস্ট্রেলিয়ার মাঠে, আর সেটা যদি অ্যাশেজের মতো সিরিজ হয়, তাহলে আপনি নিশ্চয় অবাক হবেন। আর হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা হয়েছে। ফার্স্ট টেস্ট ম্যাচ বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইংল্যান্ড, 5 দিনের ম্যাচ 2 দিনে শেষ হয়ে গেছে। এটা ইন্ডিয়ায় হলে আমাদেরকে বলা হয় যে এই তো পিচের অবস্থা, টেস্ট ম্যাচ শেষ, এখানে খেলা যেতেই পারে টেস্ট ম্যাচ। বাট ইফ ইট ইজ ইন অস্ট্রেলিয়া, then the same media company says, okay, it's a complete batting loss. So I don't know like what is going on. So এইসব বিতর্কে না গিয়ে আমরা আজকে আমাদের মেন টপিকে জাম্প করব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ড ঠিক কি কি ভুলগুলো করেছিল, এবং অস্ট্রেলিয়াও কিন্তু সেই ভুলগুলো করেছে, বাট কিভাবে কি হয়েছে আমরা ম্যাচ অ্যানালাইসিস করব, আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে যদি আমি বলি পিচ কন্ডিশন নিয়ে, যে দেখুন, আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার মাঠ, তার উপর পার্থ স্টেডিয়াম, যেটাকে ওয়াকা স্টেডিয়ামও বলা হয়। তো পার্থ স্টেডিয়ামে কি ড্রপ ইন পিচ আনা হয়, মানে বাইরে থেকে পিচ এনে ফেরানো হয়, এটা আপনারা সবাই জানেন আশা করি। তো সেই পিচে কি হয়, অলরেডি অস্ট্রেলিয়ার পিচে বাউন্স থাকবে, গ্রাস থাকবে, মানে কি একটু পেসাররা একটু বেশি অ্যাডভান্টেজ পাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য স্পিনার, ঠিক আছে। আর বাউন্স থাকবে, এটাকে সিমার্সদের হেভেন বলা হয়, যেখানে পেস বোলিং ইটস লাইক এ গান। আপনার কাছে বেশি বেশি পেসাররা থাকবে, আপনি বেশি অ্যাডভান্টেজ পাবেন। যেই টিমের কাছে বেশি পেসার থাকবে, বেশি কোয়ালিটি পেসার থাকবে, তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাবে। সো প্রথমে যদি আমরা কথা বলি যে টসে কি হয়েছিল, তো টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল। আর আমি মনে করি যে এটা খুবই একটা লাইক 50-50 ডিসিশন, যেটা আমার মনে হয়, এটা পুরোপুরি আমার মনে হয় যে একটা যখন বোলিং পিচে আমি মনে করি যে প্রথমে বল নেওয়াটাই উচিত, বিকজ সেখানে পেস আছে, সেখানে স্পিন আছে, সেখানে এয়ার সুইং আছে, সেখানে বাউন্স আছে, যেখানে ক্যারি আছে। আই ডোন্ট নো কেন কি হলো, বাট সেটা অবভিয়াসলি এটা আমার ওপিনিয়ন। স্টোকস বেশি জানে আমার থেকে অবভিয়াসলি, ঠিক আছে। তো যদি আমরা কথা বলি যে ওদের ফার্স্ট ইলেভেনে কে ছিল, প্রথমে বলবো ওদের ফার্স্ট ইলেভেনে ছিল জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ। নেক্সট আপনার টেলেন্ডা যেগুলো বলা ছিল সেগুলো হচ্ছে ক্যাসপাস অ্যাটকিনসন, আর্চার, আর ছিল মার্কুড। তো এই ফার্স্ট ইলেভেন ছিল ইংল্যান্ডের। আর যদি আমরা অপর দিকে বলি যে অস্ট্রেলিয়ার থেকে ফার্স্ট ইলেভেনে ছিল ওয়েদারল্যান্ড, যে ডেবিউ করছিল। দুটো প্লেয়ার এখানে আছে অস্ট্রেলিয়া যারা ডেবিউ করছিল, এক হচ্ছে ওয়েদারল্যান্ড আর একটা হচ্ছে ডগেট, একটা বোলার। তো একটা বোলার আর একটা ওপেনারকে কিন্তু প্রথম ম্যাচেই একটা সুযোগ দেওয়া হয়েছিল, এটা খুব বড় সুযোগ। ওয়েদারল্যান্ড অতটা কাজে লাগাতে পারেনি, কিন্তু ডগেট কিন্তু ভালো কাজ করেছিল। তো ফার্স্ট ইলেভেনে ছিল ওয়েদারল্যান্ড, মার্নাস লাবুশেন, স্মিথ, খাওয়াজা, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লিয়ান, বোল্যান্ড অ্যান্ড ডগেট, ঠিক আছে। সো প্রথম বল করতে আসে মিচেল স্টার্ক। প্রথম বল থেকেই কিন্তু সেই অ্যাগ্রেশনটা লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে, বা বেশি করে যদি বলি আমি স্টার্কের মধ্যে বেশি করে অ্যাগ্রেশনটা লক্ষ্য। সে যখন বলটা করে, বল কিন্তু এয়ারেও সুইং হচ্ছে, এবং যে বলের স্পিড কন্টিনিউয়াসলি 138 থেকে 145 এর মধ্যে বা তার থেকে উপরে চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। উই ওয়ান্ট টু সি ইন টেস্ট ক্রিকেট। বাট কিন্তু আমরা এটা দেখতে চাইনি যে এরকম করে ইংল্যান্ডের সব ব্যাটসম্যান একটা টাফের উপর রেস্ট করে। জ্যাক ক্রলি এজ অ্যান্ড আউট, অলি পপ কয়েকটা কাট শট মারে, কাকে বেন ড্যাকেটকে মারলো, বোল্যান্ডকে মারলো, কয়েকটা কাট শট, বাট সেটা কিন্তু অতটা কার্যকরী নয়। মানে সেইখানে কাট শটের মধ্যেও বোঝা যাচ্ছে যে কতটা তারা মানে হিচকিচ করছে, মানে ঠিকঠাক শটগুলো লাগছে না, জাস্ট পেসে বেরিয়ে যাচ্ছে, কারণ বলের পেস তো প্রচন্ড, কিছু করার নেই, কারণ বলের যা সুইং হচ্ছে, ইন সুইং আউট সুইং। মিচেল স্টার্ক ইজ সো গুড ইন দ্যাট ম্যাচ, আই মাস্ট হ্যাভ টু সে। প্রত্যেকটা বল যাচ্ছে, ব্যাট লাগছে, কাট করে স্লিপ, প্রত্যেকটা বল ব্যাট লাগছে, কাট করে স্লিপ। লাইক লিভ করো, নাহলে একদম প্রপার টাইমিং করো, নাহলে কোনো আর চান্সই নেই। তো এটাই হয়েছে পুরো ফার্স্ট ইনিংস জুড়ে ইংল্যান্ডের। বেন স্টোকস লাস্ট কয়েকটা ম্যাচ ধরে বেন স্টোকসের কিন্তু সেরকম কোনো মিডিলে এক একটা পারফরমেন্স আছে, কিন্তু
কনসিস্টেন্ট আমি যদি বলি পারফরমেন্স, সেটা কিন্তু বেন স্টোকসের নেই, একদম নেই। বেন স্টোকসের একটা টেমপ্লেট হয়ে গেছে, লেফট হ্যান্ড বোলার, আউট সুইং, লেট সুইং আই উইল সে, মানে যেটা পিচে পড়ার আগে বলটা সুইং হয়, আউট সুইং, লেট সুইং, আর ও ব্যাট রাখবে এখানে কেটে স্লিপ, না হলে কি সেম। এবার লেংথটা কিন্তু সামনে থাকবে, লেংথ সামনে, ব্যাট আগের দিকে, ব্যাট আর ব্যাটের মিডিল দিয়ে বল বোল্ড হয়েছে সেকেন্ড ইনিংসে, এখানে লেগে স্লিপ আউট। সো বেন স্টোকসকে আমি বলবো যে প্লিজ একটু তো এবার খেলো, একটু তো খেলো। সো যাই হোক, সে বাদ দেওয়া যাক। নেক্সট আমরা যদি বলি জেমি স্মিথ, ভেরি গুড প্লেয়ার, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। যেভাবে পুল শট মারছে, যেভাবে কিছু কিছু স্ট্রেট ড্রাইভ মেরেছে, ইটস ওর্থ ওয়াচ আই উইল সে। সো খুব ভালো খেলেছে জেমি স্মিথ, ওলি পপ, আর আমি যদি বলি বেন ডকেট কাইন্ড অফ। এবার যদি চলে আসে আমরা অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের দিকে, তো আর্চারের হাতে বল ছিল, এবং আর্চারের হাতে বল থাকা মানে আমরা কি এক্সপেক্ট করতে পারি? আমরা এক্সপেক্ট করতে পারি যে বাউন্স, পেস, লাইক র পেস। সেটার জন্যই কিন্তু ওয়েদারল্যান্ড খুবই কম রানে, মানে একদম ডেবিউ ম্যাচে 0 ডাকে আউট হতে হলো নেদারল্যান্ডকে। কিছু করার ছিল না, কারণ অ্যাটাকিং পেসার ইংল্যান্ডের। প্রথম 10 ওভার অস্ট্রেলিয়া জাস্ট হেল কাটিয়েছে, বল পড়ছে বাউন্স হয়ে বেড়াচ্ছে, পড়ছে বাউন্স হয়ে বেড়াচ্ছে, পড়ছে বাউন্স হয়ে বেড়াচ্ছে। স্মিথ আর লাবুসেন প্রচুর এখানে 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 হেলমেটে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের গ্লাভসে অনেক বল খেয়েছে, বিকজ ব্র্যান্ডন কার্স, আর্চার, এদের খুব ভালো বোলিং হয়েছে। এরকম করে সার্ভাইভ করতে 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 যতদূর খেলা যায়, কিছু কিছু শটে লেগেছে, বাট হ্যাঁ একটু আনকমফোর্টেবল ওয়েতে এরা খেলেছে। তো এরকম লাইক কয়েকটা বলই বা সার্ভাইভ করতো, লাবুসেন আউট হলো, তারপরে স্টিভ স্মিথ আউট হলো, এই করে করে পুরো ব্যাটিং অর্ডারটা কিন্তু আস্তে 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 তাদের মতো করে পড়তে হলো। প্রথমে 53 for 4 ছিল, তারপরে কিন্তু হঠাৎ আমরা দেখতে পাই 123 for 9 হয়ে যায়, এবং সেইখানেই ডে 1টা কিন্তু শেষ হয়। ডে 1টা খুবই মারাত্মক ছিল, কারণ লাইক একটা আমরা টেস্ট ম্যাচ দেখছি যেখানে 19 উইকেট পড়ে গেছে ফার্স্ট ডে। ক্যান ইউ বিলিভ ইট? 19 উইকেট ফার্স্ট ডে, অ্যাসেজ অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। সো যদি আমরা সেকেন্ড ডেতে বলি, যেটা হওয়ার সেটাই ছিল যে অস্ট্রেলিয়া অল আউট হয়েছে 132 রানে, অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। নাথান লিওন ব্যাটিংয়ে ছিল, স্লিপ লাগলো অ্যান্ড আউট। অস্ট্রেলিয়ার ইনিংস এখানে শেষ হলো। তো এখানে আমরা এক্সপেক্ট করছিলাম, আমরা নয়, আমি এক্সপেক্ট করছিলাম যে ইংল্যান্ড কিছুটা হলেও কামব্যাক করবে তাদের লিডটা বাড়ানোর জন্য, বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু বেশি হয়নি। কেন হয়নি? ফার্স্ট ওভারেই স্টার্ক বল করলো এবং জ্যাক ক্রলি স্ট্রেট ড্রাইভ অ্যান্ড বাঁহাতে, মানে রানিং অবস্থাতেই ক্যাচ ধরে নিয়েছিল, লাইক আনবিলিভেবল, রানিং অবস্থাতে একাতে ক্যাচ, ইটস আনবিলিভেবল। সো তারপর আস্তে আস্তে করে খেলার চেষ্টা করলো বেন ডকেট একটু ড্রাইভ টাইম মারলো, একটু হলেও খেলার চেষ্টা করছিল, বাট পারলো না। বেন ডকেটও সেই আউট হয়ে গেল, এবং তারপরে আস্তে আস্তে করে যেন সব ইংল্যান্ডের ব্যাটসম্যানগুলো যেন আস্তে আস্তে করে যেন আউট হয়ে যাচ্ছে। রুটের কথা বলি, তো রুট যখন মারতে গেল শটটা, এজ অ্যান্ড আউট, ইনসাইড এজ অ্যান্ড আউট। বোলার, হু ইজ দ্য বোলার? মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্ক ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে খুব ভালো বল করেছে, এবং যদি আমি বলি সেকেন্ড ইনিংসে স্টার্কের বল ভালো হয়েছে, হয়তো অতটা উইকেট পায়নি, কিন্তু বেন ডকেট হোল লাইক অসম বল করেছে। হোল ইংল্যান্ড টিমকে বেন ডকেট মানে বুঝিয়ে দিয়েছে যে এটা কিন্তু এত সহজ হবে না ব্যাটিং করা। বেন ডকেটের এক একটা বল জাস্ট এই হাইট দিয়ে বেরোচ্ছে, মারাত্মক ব্যাপার। আমি বলবো খেলাটা দেখতে জাস্ট অসাম লাগছিল, খুব সুন্দর করে বল যাচ্ছিল, বল খুব ভালো ক্যারি করছিল, পিচে বাউন্স যেহেতু আছে, আর প্রত্যেকটা ইংল্যান্ডের ব্যাটসম্যান জাস্ট কি বলবো, হ্যারি ব্রুক ফার্স্ট ইনিংসে ভালো খেলছিল, সেকেন্ড ইনিংসে আউট হয়ে গেছে, একদম এসেই আউট হয়ে গেছে। হ্যারি ব্রুক ফার্স্ট ইনিংসে যে 50 রান করেছিল না, খুবই ভালো করেছিল, খুবই ভালো, মানে সরে সরে খেলছে, বাউন্স হচ্ছে, পুল মারছে, কাট মারছে, সরে সরে মারছে, ইটস ভেরি গুড। বাট অ্যাট দ্য সেম টাইম ইন এ টেস্ট ম্যাচ আপনাকে এটা ভাবতে হবে যে আমি কিভাবে
এই জিনিসটাকে একটু বিল্ড করবো, সবসময় এরকম করে ব্যাস বল খেলবো, মারবো, আমি তো মনে করি না এটা, পার্সোনালি আমি তো মনে করি না টেস্ট ম্যাচে এরকম হওয়া উচিত। আর সেই কারণে আমার যেটা মনে হয় যে সেই কারণের জন্য আজকে ইংল্যান্ডের এই অবস্থা, কেউ ধরে খেলতেই পারছে না, একদিক থেকে কেউ ধরতেই পারছে না ম্যাচটাকে, সবাই যদি মারতে থাকে পর হবে। তো ঠিক এই জিনিসটাই হয়েছিল ইংল্যান্ডের সাথে, যেখানে ইংল্যান্ড অল আউট হয়ে যায় এবং 204 রানের একটা টার্গেট দেয় অস্ট্রেলিয়া। তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ অস্ট্রেলিয়া এটা করে নেবে, বাট অতটা ইজি হবে না, বিকজ আর্চার আছে, আটকিনসন আছে, ঠিক আছে, অতটা ইজি হবে না, ব্র্যান্ডন কার্স আছে, মার্কউড আছে, বাট যেভাবে হেড খেললো, মানে হেড নভেম্বর মাসে যেন জেগে যায়, মানে কেন জানি না, লাইক নভেম্বর মাসে আমাদের পুরনো কিছু স্মৃতি আছে যেটা আমার মনে হয় না বলাই বেটার। সো যাই হোক, লাইক হেড প্রথম থেকে যখন ওকে বডিতে যখন বল দেওয়া হচ্ছে, ও কি করছে, ও তখনই সঙ্গে সঙ্গে হয় ফাইন লেগে খেলছে, একদম বডিকে সরে নিয়ে গিয়ে, আর না হলে কি করছে, ও পয়েন্ট আর থার্ড ম্যানের যে মিডলে যে গ্যাপটা আছে ওটা দিয়ে খেলছে। অ্যান্ড ইটস ভেরি টাফ টু ডু ইন ক্রিকেট। লাইক 140-45 বলে, মানে বলের পেস আছে, সেই মুহূর্তে এপাশ ওপাশ সরে এধারে শট খেলা এবং এতটাই লাইক ক্লেভারলি খেলা, এতটাই ক্লেভারলি খেলছে, প্রত্যেকটা শট যেটার জায়গায় যাচ্ছে, কোনটা 6 যাচ্ছে, কোনটা 4 যাচ্ছে, কোনটা 6 যাচ্ছে, কোনটা 4 যাচ্ছে, কোনো একটা বাউন্সার বল এই হাইটে আসে, সেটাকে যদি এইভাবে কেউ মারে সামনের দিকে, তো সেটা দেখতে তো একটু লাইক আশ্চর্যই লাগে। লাইক যখন বিরাট কোহলি মেরেছিল হ্যারিস রবকে, দেখতে আশ্চর্য লাগছিল, তেমনি ট্র্যাভিস হেডও 140 বলকে যখন সামনে মারে, সেটা যদি 6 হয় অস্ট্রেলিয়ার মতো গ্রাউন্ডে, এত বড় গ্রাউন্ডে, তো সেটা দেখতে তো একটু আশ্চর্যই লাগে। তো হ্যাঁ, 123 রানের ইনিংস খেলে আউট হয়েছিল হেড, আর খুব ভালো ক্যাচ ধরেছিল, খুব ভালো ক্যাচ ধরেছিল, লাইক যখন বলটা মারে অনেকটা উঁচু দিয়ে গেছিল, তো গুড ক্যাচ। বাট ততক্ষণে ম্যাচটা কিন্তু শেষ করে দিয়েছে, যতক্ষণে ক্যাচ ধরেছে ম্যাচ শেষ হয়ে গেছে, বাকি আর লাইক 30-40 রান রয়ে গেছিল। ওয়েদারল্যান্ডের কথা যদি বলি, ওয়েদারল্যান্ড কিছু ভালো হয়েছিল, শর্ট খেলছিল, বাট অতটাও লাইক ফ্লেক্সিবল লাগছে না, একটু আনকমফোর্টেবল লাগছে। তারপর তো ওয়েদারল্যান্ড আউট হলো, লাবুসেন 6 মেরে একটা 50 মান, 6 মেরে তার 50 কমপ্লিট করলো। লাইক হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, এভরিওয়ান নো হি ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান। লাইক সে যেরকম ডিফেন্স টেকনিক, তার এভরিথিং অল অ্যাবাউট ইজ ভেরি গুড, অ্যান্ড হি ইজ ইন এ ভেরি গুড ফর্ম অলসো। আর হেডকে কি বলি, হেড তো যখনই তার লাইক মনে হয়েছে তখনই সে ফর্মে চলে আসে। সো তারপরে তো লাস্টে হেড আউট হতে স্টিভ স্মিথ এলো, এবং স্টিভ স্মিথ এসে তার একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা ফিনিশ করলো। অস্ট্রেলিয়া কিন্তু 1-0 কিন্তু এগিয়ে গেছে। ইংল্যান্ডকে কিন্তু ইমিডিয়েট কামব্যাক করতে হবে, কারণ যদি সেকেন্ড ম্যাচটাও যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তখন কিন্তু ইংল্যান্ডের যে প্রেসারটা পড়বে, সেটা কিন্তু হ্যান্ডেল করা প্রচন্ড চাপের ব্যাপার। আমার মনে হয়, সেটা আমার হ্যাশট্যাগ আমার ওপিনিয়ন, ইংল্যান্ডের একটু ব্যাটিংয়ে ভালো করে খেলা উচিত, ব্যাটিংটাকে একটু পেশেন্সলি ভাবা উচিত, যে ব্যাটিংয়ে কখন শর্টস মারবো, শর্ট সিলেকশন কোনটা হওয়া দরকার, যখন বাউন্সার আসে কি করা দরকার, পিছে কিভাবে থাকা যায় বেশিক্ষণ, সেটা নিয়ে একটু হলেও ডিসকাশন করা দরকার। আর অস্ট্রেলিয়াকে যে পজিটিভ দিক তো আছে, কিন্তু নেগেটিভ দিকও সেরকম আছে, যে ব্যাটিং অতটা কিন্তু লক্ষ্য হচ্ছে না, বোলিং এর আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য কিন্তু ব্যাটিংটা কিন্তু ছায়াতে পড়ে গেছে। অস্ট্রেলিয়ারও আমি যে বলবো, দুটো টিমকেই ব্যাটিং নিয়ে ভাবাটা খুব 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 প্রয়োজনীয়। আর আমরা অলওয়েজ চাই মিনিমাম 4 দিন থেকে 5 দিনের টেস্ট ম্যাচ দেখতে, আমরা কেউই চাই না, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে। তো চলুন, ভালো থাকবেন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।